আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের হাদির হত্যাকারীকে ভারতবর্ষে গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে কলকাতার এসটিএফ গ্রেপ্তার করেছে। সে নিয়ে কালকে থেকে আপনাদের ওখানে ধুমধুমার কাণ্ড চলছে, মানে খবরে ধুমধুমার কাণ্ড খবরে চলছে। এখন সেক্ষেত্রে ভারত একটা অস্ত্র হাতে রাখতে চাইছিল, যে এই যে এত ভারত বিরোধী কথা কয় এরা, সবসময় কইতাছে ওই ভারত দোষী, ভারতই মাইরা দিছে, ভারত পলায় গেছে, সবকিছুই ভারতের দোষ। তাই ভারত এবার কি করেছে, কলকাতার এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সে তারা করেছে কি, একদম সোজা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গিয়ে একেবারে গতকালকে রাত্রিবেলাতেই একেবারে হাদির সামনে হাজির করেছে ম্যাজিস্ট্রেটকে, দিয়ে 160 পড়ে তার কাছ থেকে জবানবন্দি নিয়েছে। এখন 160 পড়ে, আমাদের আইপিসির 160 পড়ে জবানবন্দি নেওয়া মানে সেই জবানবন্দিটা কিন্তু আইনত গ্রাহ্য। এবার এই যে জবানবন্দিটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, এই জবানবন্দিটা বাংলাদেশেরও কোনো কাজে লাগবে না, কিন্তু ভারতের কাজে লাগবে কখন জানেন? যখন এই ভারত বিদ্বেষী কথাবার্তা হবে, যখন এই ভারতের বিরুদ্ধে কামান দাগা হবে, তখনই এইটাকে দেখিয়ে দেওয়া হবে যে তোমরা এগুলো করেছিলে, তোমাদের লোক মেরে আমাদের ভারতবর্ষে ঢুকেছিল, এই দেখো ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের জবানবন্দি, এই তার ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর আর তাদের ছবি এবং তাদের সই পরিষ্কার সেখানে থাকবে। এটা ভারত হাতে রেখে দেবে, যখন দরকার হবে তখন প্রেজেন্ট করবে। এই বাংলাদেশের তো লোকের তো আর কি ভারতবর্ষ বিদ্বেষ ছাড়া তো আর কোনো চিন্তা নেই, খাবে কি পড়বে কি সে চিন্তা নেই, শুধু ভারত বিদ্বেষ। যেখানে যা দেখো সব ভারতের দোষ। এখন এই নির্বাচন হয়েছে, তার পেছনে আবার ভারতকে আবার দায়ী করে দেয় যে ভারত এখানে রিগিং করেছে। নিজেরা কি করেছে নিজেরাই জানে, এখন ভারত রিগিং করেছে। গত 3বার তো ভারত রিগিং করেছিল বলে তো চালিয়ে দেওয়া হয়েছিল। এখন যত খুন খামারি হ্যান ত্যান হচ্ছে না, সব বলছে ভারত থেকে লোক গিয়ে রয়ের এজেন্টরা ওখানে গিয়ে করে আসছে। মানে ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশ যেন গিজ করছে। আরে রয়ের এজেন্ট আপনার পাশে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলে যাবে, আপনি জানতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনার দেশের লোক সে রয়ের অ্যাসেট, আপনি তার সঙ্গে বসে চা খান, আপনি গুণাক্ষরও জানেন না, সে হচ্ছে আপনার দেশের লোক, হলো আমাদের অ্যাসেট। এইভাবেই অ্যাসেট তৈরি হয়। তো যাই হোক, সে সমস্ত বলে লাভ নেই। এখন যা হচ্ছে, এই যে হাদিকে নিয়ে যা হচ্ছে, তাতে একটা জবনিকাপাত হলো। আসলে ধরা পড়লো আরও কারণ তার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ। এখন এসআইআর সব জায়গায় খোঁজা হচ্ছে কোথায় অবৈধ বাংলাদেশি রয়েছে। খুঁজতে এখানে বনগার ওখানে একটা খবর পায় এসটিএফ যে 2জন এখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তখন পুলিশের সন্দেহ হয় এই 2জন নিশ্চয়ই গোপনে ভারতবর্ষে ঢুকেছে। খুঁজে তারপর এই 2জনকে একটা মানি এক্সচেঞ্জের দোকান থেকে, তার নাম বলা যাবে, মানি এক্সচেঞ্জের দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। এইবার তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোন দালাল মারফত তারা এই আশ্রয় খোঁজ করছিল এবং কারা এখানে আশ্রয় দেয়। কারণ এসআইআরে পরিষ্কার বলা আছে, যারা আশ্রয় দেবে এবং যারা আশ্রয়ের ব্যবস্থা করে দেবে তারাও কিন্তু সমানভাবে দোষী, তাদেরও কিন্তু জেল হবে। ইন্ডিয়ান যে সিটিজেন হয় তাকেও জেল ভোগ করতে হবে। সেই জন্য সেটা করেছে, এইভাবে ধরাটা পড়েছে। এখন আর একটা ব্যাপার হচ্ছে যে এই আপনার 1 মিনিট, হ্যাঁ, এই জবানবন্দিতে এই যে 160 বলে জবানবন্দিতে কি জবানবন্দি দিয়েছে। এখন 160 বলে জবানবন্দি হয়, সেটা সোজা চলে যায় বন্ধ খামে, সোজা পুলিশের কাছে যায়। পুলিশ সেটা আদালতের কাছে সমর্পণ করে যে হুজুর
এই হচ্ছে 164 জবানবন্দি, এই হচ্ছে আমাদের এখানে তো কোনো কাজে লাগছে না। আমি জানার চেষ্টা করছিলাম যে 164 জবানবন্দিতে সে কি বলেছে, কারা এর পেছনে আছে। তা 164 জবানবন্দি ঝপ করে তো কেউ বলতে চায় না সেই কি জবানবন্দি হয়েছে। 164 জবানবন্দি বলা যায় না, কারণ এটা হচ্ছে গোপন জবানবন্দি। তবে ভাষায় যেটা শুনলাম সেটা হচ্ছে ভারত বিরোধী একটা অংশ যারা এই নির্বাচনটা চায়নি, ঘুরিয়ে ফিরিয়ে তারা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এনসিপির নাম। আমিও মিলিয়ে দেখলাম যে এনসিপি লাশের রাজনীতি করে। এর আগে আবু সাইদের ঘটনা ঘটেছিল, আমি দুয়ে দুয়ে চার মিলালাম যে এনসিপি করলেও এটা করতে পারে। এনসিপি এদেরকে হয়তো কাজে লাগিয়েছে। আপনাদের দেশে যখন প্রত্যর্পণ হবে তখন আপনারা সবই জানতে পারবেন। আমি এখন যা বলছি সত্যিও হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। আমি আন্দাজের ভিত্তিতে বলছি। ওদের যে কথা, ওদের কথার যে আভাস, গোয়েন্দাদের কথার যে আভাস, তাতে এটা আমি বুঝতে পেরেছি যে এটা ভোট যারা চায়নি তারাই একমাত্র এটা করিয়েছে একটা অশান্তি সৃষ্টি করার জন্য, যে আবার ভারত বিরোধী কামান টামান দাও, দেশকে অস্থির করে দাও। যেমন বলা হয়েছিল হাদির বিচার বিচার করতে হবে, ভারতের থেকে হাদির বিচার এদের ধরে আনতে হবে, এই নিয়ে তুলকালাম কাণ্ড করেছিল। ফলে এরা ভোট বানচাল করার চেষ্টা করেছিল। এখন এর পেছনে লাশের রাজনীতিটার মানে যোগাযোগটা আছে, সেটাও আমাকে মোটামুটি তারা একটা মানে মানে ছায়া ছায়া আর কি বলেছে, আর কি পুরোটা বলেনি। কোনো নাম টাম কারোর কোনো কিচ্ছু বলেনি, শুধু বলেছে এই যারা চায়নি তারাই একমাত্র এইটা করেছে। আর আমিও একদম, যেহেতু প্রথম থেকে এর পেছনে লেগে রয়েছি, তাই আমি দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করলাম যে এটা ওই আবু সাইদের মতো ঘটনা একটা ঘটিয়ে এরা আবার বাংলাদেশকে উত্তপ্ত করতে চেয়েছিল। কারণ মোহাম্মদ ইউনূস তো তাকে ছিলেন যে ভোটটা কি করে বানচাল করা যায়, আর তার চেহারা যেমনটা হচ্ছে এনসিপি। এর পেছনে আমাদের মাস্টারমশাই অধ্যাপক থাকতে পারে, রিজওয়ানা সব থাকতে পারে। ম্যাডাম ম্যাডাম অত্যন্ত খেলুড়ে জিনিস, আমি প্রথমে বুঝতে পারিনি, অত্যন্ত খেলুড়ে জিনিস। তো যাই হোক, ম্যাডাম এখন তো শান্তির বাণী ছড়াচ্ছেন, তিনি কিচ্ছু জানেন না। তিনি এখন মানে আইনের ফাঁক ফোকর বলে তিনি বেরোবার চেষ্টা করছেন, কিন্তু বেরোতে পারবেন না, কেউই বেরোতে পারবেন না। তো যাই হোক, এখন আপনারা যদি এখন প্রত্যর্পণ চান, আপনারা ভারতের কাছে আপনারা বাংলাদেশ সরকার, আমি তাদেরকে বলছি, বা বাংলাদেশ সরকার বা আপনারা আবেদন করুন, ভারতবর্ষ কিন্তু এদেরকে প্রত্যর্পণ করে দেবে, কোর্টের থেকে আদেশ নিয়ে এদেরকে প্রত্যর্পণ করে দেবে। এইটুকু খবর আমার কাছে আছে। অর্থাৎ হাদির খুনের পেছনে এনসিপি নামক একটি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, যার মাথায় ছিলেন ইউনূস এবং তার ডান হাত বাঁ হাত ছিলেন একটা হচ্ছে প্রফেসর ডক্টর নজরুল, আর একজন হচ্ছে রিজওয়ানা হাসান ম্যাডাম। এরা হচ্ছে আসল চক্রী, এটা আমি যেটা বুঝতে পেরেছি। এবার আপনারা সমস্তটাই জানতে পারবেন যখন আপনাদের দেশে গিয়ে যখন বিচার টিচার হবে, যখন জিজ্ঞাসাবাদ হবে। সবাই ভালো থাকবেন। কলকাতায় হাদির সন্দেহভাজন দুজন খুনি ধরা পড়েছে। কলকাতায় খুনি ধরা পড়েছে, অথচ এই সংবাদ বাংলাদেশে আসার পর থেকেই বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেন এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে? পাশাপাশি সারা বিশ্বে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে যে তেলের একটা সংকট দেখা দিয়েছে এবং তেলের দাম বেড়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সরকার কেন ভারতের কাছে ডিজেল সহায়তা চাইছে? গতকাল আপনারা সবাই জেনেছেন যে ভারতে কলকাতায় যশোর যে বেনাপোল সীমান্তটা আছে তার কাছেই হলো বনগাঁ। সেই বনগাঁ থেকে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স, তারা ইনকিলাব মঞ্চের নেতা হাদি, সেই হাদির দুজন সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে, একজন ফয়সাল আর একজন আলমগীর। আমরা জানি যে হাদির হত্যার পরেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে বারবার বলা হয়েছিল যে তারা
সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছে। কিন্তু তারপরে আমরা দেখেছি দুবাই থেকে ফয়সাল ভিডিও পাঠিয়েছে, সে তার প্লেনের টিকিটের বোর্ডিং পাসের ছবি দেখিয়েছে এবং বলেছে সে দুবাইয়ে অবস্থান করছে। কিন্তু হঠাৎ করে ভারতেই গ্রেপ্তার হলো এবং শোনা যাচ্ছে সে বনগাঁ থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বাংলাদেশের সদ্য নিযুক্ত ডিজিএফআই প্রধান তিনি সম্প্রতি ভারত সফর করেছেন এবং ভারতে গিয়ে তিনি হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছেন বলে শোনা যায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক তথ্য প্রমাণও ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে এই সন্দেহভাজন দুজন খুনিকে ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে এবং গতকাল তাদের আদালতে ওঠানো হয়েছিল এবং সেখান থেকে তাদের 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তো হাদির হত্যাকারী যাদের সন্দেহ করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এই সংবাদ ঢাকায় আসায় এনসিপি নেতাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে হাদিকে যখন হত্যা করা হয় তখন কিন্তু প্রথমে খুব চেষ্টা করা হয়েছিল এই হত্যার দায়টা আওয়ামী লীগের উপর চাপানোর, কিন্তু সেটা বেশিক্ষণ টেকেনি। তারপরেই তারা চেষ্টা করেছিল যে বিএনপি নেতা মির্জা আব্বাসকে এই খুনের দায়ে ফাঁসাতে, কারণ হাদি এই মির্জা আব্বাসের এলাকা ঢাকা মতিঝিল 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হবে এবং এই জন্য সে ব্যাপক ক্যাম্পেইন করছিল। তো তারা চাচ্ছিল যে এই ফাঁকে যদি মির্জা আব্বাসকে একটু ঘায়েল করা যায়। তারপরে যেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠলো যে হাদিকে যারা গ্রুম করেছে, হাদিকে যারা ইনকিলাব মঞ্চের নেতা বানিয়েছে, হাইলাইট করিয়েছে, সেই হাদিকে তারাই হত্যা করেছে। এবং হাদি কিন্তু 5ই আগস্টের আগে তেমন উল্লেখযোগ্য কোনো নাম না, আমরা কেউ তার নাম শুনিনি, কিন্তু হঠাৎ করে ইনকিলাব মঞ্চের বিশাল নেতা হয়ে গেল এবং সে অশালীন ভাষা সে রাজনীতিতে ইম্পোর্ট করেছিল এবং সেই ভাষা দিয়েই সে খ্যাতিতে চলে গিয়েছিল। মানে এই ভাষাটি আসলে এই রমজান মাসে আমি বলতে চাচ্ছি না, আপনারা হয়তো জানেন। এই হাদিকে হত্যা করা হলো, হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হলো, এই সবই মনে হয়েছে যে একটি প্ল্যান্ড ওয়েতে। এখন যারা হাদিকে হাদি বানিয়েছে এবং হাদিকে হত্যা করেছে তাদেরই এক অংশ এখন আতঙ্কে ভুগছে, কারণ তদন্ত হলে প্রকৃত সত্যটা বেরিয়ে যাবেন। তারা বলার চেষ্টা করছে যে এই হাদির হত্যার মধ্য দিয়ে তাদের বিএনপি সরকার ফাঁসিয়ে দেবে, কিন্তু বিএনপি সরকার ফাঁসাবে নাকি প্রকৃত তদন্ত হলে খুনিরা বেরিয়ে যাবে, এটি নিয়ে আসলে এখন কথা হচ্ছে এবং এর ফলে এনসিপির কিছু নেতা বেশ আতঙ্কে ভুগছে। এবং আরো একটা নাম আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো ইনকিলাব মঞ্চের নেত্রী ঝুমা। এই ঝুমার সাথে নাকি যে সন্দেহভাজন দুজন গ্রেপ্তার হয়েছে ফয়সাল এবং আলমগীর, এই ফয়সালের সাথে নাকি দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। হাদি হত্যায় ঝুমার সম্পৃক্ততা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। সুতরাং কলকাতায় গ্রেপ্তারের সাথে সাথে ঢাকায় এই সমন্বয়ক এনসিপি এই ঝুমা এদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখা যাক কি হয়। এখন প্রশ্ন উঠেছে যে এই যে সন্দেহভাজন খুনি তাদের কি ভারত বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেবে কিনা। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে বন্ধি বিনিময় চুক্তি আছে, ভারত সরকার চাইলে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। আবার যেহেতু তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছে, এটা একটা অপরাধ, সেই অপরাধের বিচার হলে হয়তো তাদের ভারতে একটা সাজা দিয়ে বা ভারতে তাদের এই অপরাধের বিচার হতে পারে। সো কি হতে পারে সেটা আমরা দেখছি। এর পাশাপাশি আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন তেলের মূল্য ভীষণ বেড়েছে, তেলের দুষ্প্রাপ্যতাও এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের কাছে নাকি 14 দিনের জ্বালানি তেল মজুদ আছে, পরে অবশ্য বলেছে যে এটা ঠিকভাবে কোট করা হয়নি। যাই হোক, বাংলাদেশের কাছে তো অনেক দিনের জন্য তেল মজুদ নেই, সুতরাং এই তেল নিয়ে অলরেডি রেশনিং শুরু হয়ে গেছে। আগেও বলেছি যে প্রাইভেট কারকে
10 লিটারের বেশি তেল প্রতিদিন দেওয়া হচ্ছে না। এবং এই নিয়ে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে একজন সাংবাদিক অধিক তেলের দাবিতে তার কাছে থাকা অস্ত্র দিয়ে সে তেলের পাম্পের কর্মচারীদের ভয় দেখাচ্ছে। সে ভিডিওটা দেখাইলাম না, ইউটিউবে আবার এসব রেস্ট্রিকশন থাকে। এখন বাংলাদেশ সরকার এই তেলের এই ক্রাইসিসে উদ্ধার পাওয়ার জন্য অনেকগুলো সোর্স থেকে তেল কালেক্ট করার চেষ্টা করছেন। এবং আমরা জানলাম যে 2017 সালের 22 অক্টোবর শেখ হাসিনা সরকার ভারত সরকারের সাথে একটা চুক্তি করেছিল, 15 বছর ব্যাপী এই চুক্তি। এই চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশ সরকার পাইপলাইন দিয়ে ডিজেল আনতে পারবে। শিলিগুড়ি ডিপো থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত একটা পাইপলাইন স্থাপন করা হয়েছে এবং নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল এই পাইপলাইন দিয়ে পার্বতীপুরে আসবে এবং 2026 সালের কোটা অনুযায়ী 1,80,000 ইউনিট ডিজেল বাংলাদেশ সরকার আমদানি করতে পারবে। এবং বর্তমানে যেহেতু এই ক্রাইসিস এবং বিভিন্ন সোর্স থেকে বাংলাদেশ সরকার তেল সংগ্রহ করার চেষ্টা করছে, সেহেতু এই চুক্তির অধীনে এখন ভারত সরকারের কাছে এই তেল সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু তিনি মিটিং করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে এবং এখন পর্যন্ত ইট ইজ লুকিং ভেরি পজিটিভ। যেটা আমি বলতে চাচ্ছি যে সারা জীবন তো ভারত বিরোধী রাজনীতি করলো বিএনপি জামাত, ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিতে আমাদের কানে ঝালাপাড়া করে ফেললো। সেই বিএনপি সরকার আজকে বিপদে শেখ হাসিনার করা চুক্তির আওতায় ভারতের কাছে হাত পেতেছে। এটা নিয়ে আজকে একজনের সাথে আলাপ হচ্ছিল, এক বড় ভাইয়ের সাথে, যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করে গেছে এটা আজকে যতটা না আলোচিত হচ্ছে, আগামী 5 বছর পরে শত্রুও বলবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমি পদ্মা নদী পার হয়ে সেই এমন হয়েছে যে প্রতিকূল আবহাওয়ায় ঝড়ের মধ্যে পড়তে হয়েছে বা বড় বড় ঢেউ লঞ্চ কাঁপছে, তো সেই জায়গায় পদ্মা সেতু করেছে। এখন আমি খুলনায় চলে যেতে পারি 3.5 ঘন্টা 4 ঘন্টায়, গোপালগঞ্জ চলে যায় 2.5 ঘন্টায়, আমার বন্ধুর বাড়ি নড়াইল যাওয়া যায় 2 ঘন্টা 2.5 ঘন্টায়। তো এই যে বৈপ্লবিক কাজটা করেছে শেখ হাসিনা, যেটা ছিলেন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতেন। পদ্মা সেতু করতে যে এত এত বাধা তিনি পেয়েছেন। এই পদ্মা নদীটা পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী, এখানে পাইলিং করাটা ছিল ভীষণ কঠিন, কিন্তু যত বাধা এসেছে শেখ হাসিনা তত দৃঢ়তার সাথে সেই বাধা অতিক্রম করেছে। শুধুমাত্র পদ্মা সেতু তৈরি করার জন্য বিশাল হ্যামার তৈরি করতে হয়েছে জার্মানিতে, সেই জার্মানির থেকে সেটা আনা হয়েছে শুধুমাত্র এই সেতুটা করার জন্য। এবং এই চ্যালেঞ্জের কারণে সেতুর যে ইনিশিয়াল এস্টিমেটেড এক্সপেন্ডিচার সেটা পরবর্তীতে বেড়েছে। আমি এই সেতুটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার আর্মির একটা বন্ধু ছিল, সে এই রেল সেতুটার সাথে জড়িত ছিল, সে লিড করেছে। আমার আরেকটা বন্ধু ছিল এই অ্যাপ্রোচ রোড করেছে। আমি পদ্মা সেতুর ওই যখন তৈরি হয় তখন ওই যাওয়া আসার পথে 2-1বার দাওয়াতও খেয়েছি তাদের ক্যাম্পে। যখনই পদ্মার নদীর ঘাটে যেতাম এই আর্মির সোর্সে আমাকে ফেরিতে একটা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো। তো আমরা তো দেখেছি। তো শেখ হাসিনা হ্যাজ ডান দিস এবং নির্ভীক একজন নেত্রী ছিলেন, জীবনের পরোয়া করেনি। এই যে আজকে তারেক রহমানের কথা বলেন, 17 বছর লন্ডনে যে নির্বাসনে ছিলেন, আসার সাহস পাননি, অনেক নেগোসিয়েশন করে 24 সালের 5ই আগস্টের 1 বছরেরও পরের বছর 25শে ডিসেম্বর আসছে, বাট শেখ হাসিনা নেভার কেয়ার্ড ফর হার লাইফ। তো বাংলাদেশের জন্য যা করে গেছেন, এবং এই যে ভারতের সাথে কথায় কথায় বলা যে ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, এই করেছে সেই করেছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিটা চুক্তি করা হয়েছে। বরং যারা এই ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে আওয়ামী লীগের গায়ে ভারতের দাসত্বের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে, তারা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। তো শেখ হাসিনাকে আজও এই ক্রাইসিসেও আমরা কিন্তু মনে করছি তার দেখানো, তার আমলে সম্পাদিত চুক্তির আওতায় আজকে এই তেলের ক্রাইসিস মেটানোর চেষ্টা করছি। আর সেই শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, আইসিটিতে একটা প্রহসনের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেই এই জামাত রাজাকার এদের প্ররোচনায়। ইউনূসের মতো একটা দেশ বিরোধী
মানে চূড়ান্ত রাজাকার বলা যায় তাকে, তাদের পাল্লায় পড়ে আজকে আমরা একটা মানুষ যে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য এত কিছু করলো আর তাকে আমরা অসম্মান করলাম। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে এখন এই হাদির খুনিদের স্টেটমেন্ট, তদন্ত এবং সেটা কিভাবে প্রভাবিত করে এবং এর হাদির পেছনে যে মূল হত্যাকারী যারা, তারা বেরিয়ে আসে কিনা, তাদের পরিচয় মানুষের সামনে উন্মোচিত হয় কিনা, সেটাই আমরা দেখব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। যে হঠাৎ কেন হাদি হত্যার আসামি গ্রেপ্তার? আপনার একটু মনে পড়ে কেন হঠাৎ করে? না, এটা হঠাৎ করে মনে হচ্ছে না? কারণ হঠাৎ কেন আমার মনে হলো হঠাৎ করে, তার কারণটা হচ্ছে দেখেন, হাদি হত্যাকাণ্ডের পরে এরপরে এই দুইজন হত্যাকারী, একবার শুনলাম ইন্ডিয়া সিলেট দিয়ে পেরে গেছে, একবার তামাবিল সীমান্ত, একবার মানিকছড়ি, একবার খাগড়াছড়ি, বিভিন্ন জায়গা দিকে পার হয়ে গেছে শুনলাম। তো ওখানে আপনার আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, সেনাবাহিনী, ডিজিএফআই, অমুক ভাই তমুক ভাই, এরা কে কি করেছেন কিছুই জানি না। এগুলো নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে। একবার পুলিশ কমিশনার এসে বললেন যে এদেরকে অমুক জায়গায় ধরা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এগুলো আবার ভারত পুরোপুরি অস্বীকার করেছে, ধরতে পারেনি। এখন হঠাৎ করে শনিবার রাতে ধরা হয়েছে, সুতরাং গতকাল রবিবার সারাদিন কথাবার্তা চলেছে, কিভাবে ধরা হচ্ছে কি না হচ্ছে, আজকে সারাদিনও কথাবার্তা হচ্ছে। এর ভিতরে আবার আপনারা দেখতেছেন ফেসবুকে বিভিন্ন আছে, ঢাকা ইউনিভার্সিটির বি, রাজশাহী ইউনিভার্সিটির সি, অমুক ইউনিভার্সিটির কে, অমুক ইউরেনিয়াম, অমুক ঝুমা দাসী, এদের নাম বলেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে। এগুলো আসলে কোনো ভিত্তি নেই। যদি আমাকে সরাসরি বলেন, কোনো ভিত্তি নেই। ভারত ধরেছে, ভারত ধরেছে কেন? ভারত কি বলেছে? যে আমরা ধরেছি অবৈধ অনুপ্রবেশের দায়ে ধরেছি, এবং আমরা জানি যে এই দুইজন নাকি এই চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি করে এসেছে, এবং ভারতের এইখানে ছিল অবৈধভাবে, এবং তারা অবৈধভাবে আবার বাংলাদেশে ঢুকার প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে ধরা হয়েছে। এটা বলা হয়েছে যে যদি ধরেন ওই সময় ধরতে না পারতো, মানে শনিবার না ধরতে পারলে হয়তো তারা বাংলাদেশে ঢুকে যেত। এখন মিলিয়ন ডলারের কোশ্চেন, হাদির হত্যাকারীরা বাংলাদেশে ঢুকার মতন সাহস আবার করছে কিভাবে? এদিকে এর আগে যখন বলেছিল কলকাতায়, তখন ওরা বলছিল যে ওরা দিল্লিতে, লন্ডনে, লন্ডন বলছি, দুবাইতে আছে, অমুক জায়গায় আছে, সিগারেট খেয়ে তাদের ফটো ভিডিও করেও বলছে না। এবং তারা তাদের মধ্যে যাকে হত্যাকারী বলা হয় সে বলছে যে আমি হত্যা করিনি, সুতরাং আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এগুলো তো দেখছেন আপনারা। তাহলে এখন কথা হচ্ছে যে কার ইশারায়, কার কার ইশারায় ওরা বাংলাদেশে ঢুকছিল? বাংলাদেশে ঢুকে ওদের এবারের টার্গেট কে ছিল? বিএনপির কোনো প্রভাবশালী নেতা, নাকি এনসিপির অন্য কেউ, নাকি পাটোয়ারি? কোনো না কোনো একটা আছে না? আবার এইদিকে এখনই ভারতে গ্রেপ্তার হইল, একটু চিন্তা করেন যে হঠাৎ, মানে 12 তারিখ, মার্চের 12 তারিখ সংসদ অধিবেশন বসবে, প্রথম সংসদ অধিবেশন। এদিকে 7 তারিখের যেই খেলা আমাদের তারেক ভাইয়া দেখাইছেন, ওনার জেল দিবস পালন করছেন 7 তারিখে, এদিকে জামাতের একটা উৎপাত, এরই মধ্যে এনসিপির একটা চাক 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 উৎপাত, এরই মধ্যে এটারে ধরা হইলো। আবার জামাত এনসিপির দুই একজন এখন বলা শুরু করছে, আজকে দেখবেন ফেসবুকে দেখবেন, আপনারা একটু খোঁজেন দেখবেন, ওনারা বলা শুরু করছে যে হাদি হত্যাকারীকে আইনা রিমান্ডে নেওয়া জজবিয়া নাটক যদি সাজানো হয় বা যদি আপনার আমাদের নাম করা হয়, তাহলে আন্দোলনে নামবে। তাহলে জজমিয়া নাটক 21শে আগস্ট তো ছিল না, তাহলে জজমিয়া নাটক বলা হয় কেন? একটু মিলান, আস্তে আস্তে একটু মিলান। আর ওনাদেরকে কে বললো যে ভারত এই ছেলেরে কালকেই ফেরত দিয়ে দিবে? অবশ্য বিভিন্ন পত্রিকায় লেখছে আইএসপিআর এর বিজ্ঞপ্তি, আইএসপিআর মানে হচ্ছে সেনাবাহিনীর। আবার ভেতরে রিপোর্ট পড়লে দেখা যাচ্ছে পুলিশের বিজ্ঞপ্তি, যে ওরা চেষ্টা করছে, কথাবার্তা চলছে আনার জন্য। দেখেন এখানে 15 দিনের রিমান্ডে দিছে এই দুইজনরে। এদের 15 দিনের রিমান্ডে শেষ হইলে ওদেরকে আবার কোর্টে তুলতে হবে, এখানে কলকাতা কোর্টে তুলতে হবে। সেইখানে যদি সরকার যদি ভার্বাল নোট দিয়ে থাকে, এদিকে ফেরত চায়, যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছেন,
ভার্বাল নোট যদি দেয় বা লিখিত দেয় ওইটাও কোর্টে তুলবে, কোর্ট ওইটার বিবেচনা করবে, কিন্তু কোর্ট চাইলেই আপনার 15 দিনের ভিতরে বা 5 দিনের ভিতরে এদের দিবে না। কারণ ভারতীয় কোর্ট কি করবে? ভারতীয় কোর্ট তারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে এগুলোর একটা মামলা হবে, সেটার জন্য তো 3 বছর বা 1 বছর জেলও হইতে পারে, কতদিন হবে সেটা ভারত সরকার জানে। এইটা হবে, এর ভিতরে আরও কি হয় না হয় সেগুলো হচ্ছে পরের কথা। এরপরে ভারত যেহেতু আপনার মানবাধিকার সংগঠন আছে, তারাও হয়তো বলতে পারে যে এর মিথ্যা মামলা নিয়ে তারে ফাঁসি দিবে, সুতরাং তাকে ফেরত দেওয়া যাবে না। তখন যেমন ইউরোপে আছে অনেকরে যে এজাইল আমিনরা দিব না, কিন্তু তোমাদের 48 ঘন্টা টাইম দিলাম, তোমরা ফেরত যাও, তোমরা ভাগো, তোমরা পালাও, সুযোগ দেয়। ভারত এটা করে দিতারে যে ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি, তুমি 48 ঘন্টার ভিতরে দেশ থেকে চলে যাবা, এটা নোটিশ ধরাই দিল, তারা এখান থেকে অন্য দেশে চলে গেল। আপনি কি করবেন? বাংলাদেশ পুলিশ কি করবে? এইদিকে আবার কিছু কিছু সাংবাদিক কি বলতে চাইতেছে যে আমাদের ডিজিএফআই বলে দিয়েছে, নাকি ডিজিএফআই ঢুকাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে ওইটা বের করেন যে ওরা কবে ঢুকছে, ওখান থেকে কোথায় গেছে, ওখান থেকে আবার বাংলাদেশে কার নির্দেশে বাংলাদেশে ঢুকতে চাইছে, কার নির্দেশ? বিএনপির প্রশ্রয় ঢুকতে চাইছে নাকি জামাত আনতেছে? কে আনতেছে? কারণ এদেরকে কি জামাত ব্যবহার করছে হাদি হত্যাকার কাণ্ডের জন্য, না বিএনপি করছে? কে করছে আগে এইটা বের করেন, এইটা বের করা দরকার। এবং এনসিপি তো খুশি হওয়ার কথা ছিল আজকে, আজকে তো এনসিপি ধন্যবাদ দেওয়ার কথা ছিল যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। ওরা চুপ কেন? জামাত চুপ কেন? ইনকিলাব মঞ্চ চুপ কেন? সবাই মুখে কুলু পাটছে কেন? কার কার পাতলা পায়খানা শুরু হয়েছে? এগুলা বাইর করেন। হাদি হত্যাকারী 15 দিন পরে আসবে না 3 মাস পরে আসবে সেটা পরে বলবো, কবে আসবে না আসবে না, নাকি ওখান থেকে হাওয়া হয়ে যাবে, নাকি ওইখানে জেলের ভিতরে মইরেই যাবে, নাকি ওইখানেও কোনো চাঁদাবাজির মামলায় 20 বছরের কারাদণ্ড দিয়ে ওইখানেই থাকবে, কেউ তো জানি না। তাইলে তাহলে বলেন আপনারা যে আসলে সে বাংলাদেশে, তারা আবার বাংলাদেশে ঢুকার জন্য কাদের ইন্ধন ছিল, কারা বাংলাদেশে ওনাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ডেকেছিল? জিনিসগুলো একটু চিন্তা করেন। খেলাটা কিন্তু জমছে না, জামাত বিএনপি এনসিপি 3 দিকের খেলা জমছে। সুতরাং একটা কথা কি বলে জানেন, এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এই যে আওয়ামী লীগ আমাদের নেতা কর্মী যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, তারেকের এক দাঁতের বুদ্ধিও নেই আপনাদের কাছে। তারেক যে কি খেলাটা খেলবে বা কি খেলাটা খেলতেছে এইটা বুঝার মতো, এটা প্রেডিক্ট করার মতন ক্ষমতা আপনাদের কারো কাছে নাই। তাই আপনারা সবকিছুতে অতি উৎসাহী হয়ে যান। অতি উৎসাহটা বাদ দিয়া দেখেন না একটু কি হয়, কেন হঠাৎ করে ঠিক আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ না ভাইয়া? আজকে তো 9 তারিখ না? হঠাৎ করে কেন 7 তারিখ রাতে হাদি হত্যাকারী ধরা খেলো? একটু দেখেন। জয় বাংলা। কেউ প্রমাণ দেখাইতে পারবে না। কোন নবী রাসূল, তাদের ভাষাতে যেগুলো নবী রাসূল, একজন গরুর গোস্ত খেয়েছে প্রমাণ দেখাইতে পারবে না, কেউ না। কিন্তু শুধু গরুর মাংস খাওয়ার এত ক্ষোভ কেন জানেন? ওই যে দেখেছেন প্রথম আলো পত্রিকা বিশেষ আমরা প্রতিবাদ করছে গরু জবাই করে, মেজবান করে। মানে হিন্দু ক্ষোভ, তাদের আসলে বিদ্বেষটা হিন্দু বিদ্বেষ থেকে তারা গরু খাবে, আর কোনো কারণই নাই। হিন্দুদের উপরে রাগ করে গরু খায়, ঠিক যেমন হিন্দুদের উপরে রাগ করে মুক্তিযুদ্ধ বিরোধিতা করে। কারণ ভারতের হিন্দুরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এই জন্য মুক্তিযুদ্ধের বিরোধী হয় অনেকেই। এগুলো হলো হাস্যকর যুক্তি এদের। গরু খাইতে দিতে হবে। সর্বশেষ ব্রিটিশের আগে যে ক্ষমতায় ছিল, যে মুঘল বাদশার সর্বশেষ, সে কি বলেছিল জানেন? যে কোনো কোরবানি চলবে না ভারতে, কোনো গরু ইতিহাস পড়ে দেখেন, ভারতের কোনো গরু জবাই করা চলবে না, কোরবানিতে বকরি জবাই করবা, ভেড়া কোরবানি দিবে। এবং বলেছিল যে যে গরু কোরবানি দিবে তাকে তোপের মাথায় তুলে দেওয়া হবে। মানে তোপে তুলে, ফাঁসিতে না, তলোয়ারের কোপে না, তোপের মাথায় দিবে, উড়ে চলে যাবে। এটা যদি এখন নরেন্দ্র মোদী করতো তাহলে কি হইতো? মোগল বাদশার সন্তানরাই কথা বলেছে যে কেউ যদি গরু কোরবানি দেয় তার তোপের মাথায় তুলে দেওয়া হবে, কোরবানি দিতে দেয় নেই। কিন্তু বাংলাদেশের বাঙ্গুরা গরু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আবার বাংলাদেশের কিছু বাঙ্গু আছে ভারত থেকে গরুর মাংস খায়, বাংলাদেশে বলে ভারতে গরুর মাংস খাইলে মেরে ফেলে। ঠিক আছে, এটা আর বললো না নিজে গরুর মাংস ভারতে সবচেয়ে সস্তায় কিনে খেয়ে এসেছে, এটা আর বললো না। এত বড় পথ দেখলাম, নিজের চোখে দেখেছি, একটা দুইটা না, 20-50 জনকে দেখেছি।
আমি বললাম তো কমপক্ষে 20-50 জন তো আমার পরিচিতই, অপরিচিত আরো আছে। ভারত থেকে 200 টাকা কেজি গরুর মাংস খেয়ে বাংলাদেশে এসে বলে ভারত খুব খারাপ দেশ, গরুর মাংস খেতে দেয় না। কারা বলে? যারা খেয়ে আসছে তারা বলে। আর এক প্রতিবাদ করবে না এরা কোনো। আর এদের কথা কি বলবো? যারা ভারতে গিয়ে বিনা চিকিৎসা করে আসছে, তাদের কোনোদিন ভারতের পক্ষে একটা পোস্ট দিতে দেখিনি। অথচ 5,000 টাকা হাওলাত পায়নি নিজের মা ও বাপ, খালু শ্বশুর, মামা শ্বশুর, বন্ধু বান্ধব, আত্মীয়র কাছে ভারতে গিয়ে মাগনা চিকিৎসা করে আসছে। তারাও কোনোদিন ভারতের পক্ষে বলে না।